অনেকগুলো কমিশন রিপোর্ট দিচ্ছে, তার অনেক ধারা নিয়ে আপত্তি আছে। নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটির প্রস্তাব, দু একটা প্রস্তাব নিয়ে জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। এটা আসলে কেন? কারণ 50% তো নারী ভোটারও, তাদের ভোটও তো আপনাদের লাগবে নিশ্চয়ই। না, অবশ্যই আমরা মনে করি নারীরা তো সমাজের অর্ধেক, অবশ্যই তাদের যে অধিকার, এবং এই অধিকার দেখেন সবচেয়ে বেশি নারীদের অধিকার কনফার্ম করেছে ইসলাম। সুতরাং আমরা যেহেতু সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় কিন্তু আপনাকে ইসলামকে ধরেই কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। এখানে আজকে যে নারী কমিশন যে এগুলো আমাদের পরিবার, মূল্যবোধ অনেক কিছুর সাথে কনফ্লিক্ট করে, এবং বিশেষ করে কোরআনের অনেকগুলো মিরাসি আইন যেটাকে বলে এটার সাথে কনফ্লিক্ট করে। সুতরাং এটা আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই এটাকে দেখা উচিত। হাজার বছর নয়, আমাদের এখানে লম্বা ইতিহাস রয়েছে। সুতরাং সেই জায়গার সাথে কনফ্লিক্ট করা এই বিপ্লব উত্তর সরকার সেটা না করুক, এটা আমরা প্রত্যাশা করব। আমাদের পরিবার, মূল্যবোধ, এক্স্যাক্টলি। সুতরাং এটা আমরা চাই না। ধর্মের সাথে পরবর্তী করণীয় কি? আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আমরা মনে করি এই ব্যাপারে ডায়লগ হওয়া উচিত, এবং আমার কাছে মনে হচ্ছে যে সমাজের আমাদের এখানে এখনো যে মূল্যবোধ রয়েছে, যে শিক্ষা রয়েছে আমাদের ফ্যামিলি, সুতরাং সেই জায়গায় মানে এক কেন্দ্রিক একটা কমিশন হয়েছে বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ যারা এক মানসিকতার হয়তো সেটাকে যদি আমার মনে হয় মিনিমাইজ করা হয়, জায়গা থেকে মনে হয় আমরা মুক্তি পাবো। এই যে একটা অস্থিরতা চলছে, অনেকেই বলছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও বলছেন, এই অস্থিরতা থেকে মুক্তি দিতে পারি উপায়টাকে? নির্বাচনেই একমাত্র মুক্তি, না অন্য কোনো রাস্তা আছে? ধন্যবাদ। আমি মনে করি নাসির ভাই বলেছেন যে আসলে বিগত দিনে এখানে শুধুমাত্র নির্বাচনে এটা থেকে একমাত্র মুক্তি, এটা আমরা মনে করি না। কারণ বিগত দিনেও কিন্তু এখানে নির্বাচন হয়েছে, এখন সেটা যেভাবেই হোক না কেন, এবং 41 পর্যন্ত তারা থাকার একটা প্ল্যান কিন্তু তারা করেছে, আরেকটি রাষ্ট্রের ব্লেসিংয়েই তারা এখানে চেষ্টা করেছে। সুতরাং এটাকে আমি অস্থিরতা বলতে চাই না, এটাকে আমি আলোচনা বলতে চাই। এবং আমি মনে করি বিগত 15 বছর এখানে কেউ কথা বলতে পারে নাই, এখানে আমাদের ডিবেট হয় নাই। এখানে আপনি যদি আমেরিকার ইলেকশনের দিকে দেখেন, যেটা সেখানে কিন্তু আপনি যখন তাদের ডিবেট হয় তখন মনে হয় যে কীরকম একটা যুদ্ধ চলতে থাকে, কিন্তু যখন সেই ডিবেট ইলেকশন হয়ে যায় তখন একে অন্যকে ডোনাল্ড ট্রাম্পরা প্রেসিডেন্ট হন। হ্যাঁ, সুতরাং সেই জায়গা থেকে সেটা তাদের ম্যাটার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই ডিবেটটা তাদেরকে এগিয়ে দেয়। আপনি ব্রিটেনে হয়, তাদের সেখানে হটটকগুলো যেভাবে হয়। সুতরাং আমি বাংলাদেশের বর্তমান যেই আলোচনা অব্যাহত, এটাকে আমি ডেমোক্রেসির জন্য আমি খুব রাইট পয়েন্ট মনে করি, এবং আমি এটাকে ডেমোক্রেসির বিউটি মনে করি। যে আমাদের ডিফারেন্ট ওপিনিয়নে যে ছাত্ররা দিচ্ছে, আমরা দিচ্ছি, আবার পুরাতনরা তাদের অভিজ্ঞতার আলোকে দিচ্ছে, প্রত্যেকে আবার তাদের এটাকে শেয়ারিং হচ্ছে। এই ডায়লগটা যত বাড়বে তত বেশি আমরা আমাদের টেকসই যে গণতন্ত্র, অর্থাৎ বিগত দিনে ভোট হয়েছে কিন্তু মানুষ কথা বলতে পারেনি, বরং এখানে বিগত দিনে আপনি দেখেন বাংলাদেশের জন্মের পরে কি হয়েছে। বাংলাদেশের জন্মের পরেই কিন্তু ওয়ান ম্যান শোয়িং একদলীয় শাসন হয়েছে, এবং পরবর্তীতে সেটা কন্টিনিউ করে নাই, বরং অত্যন্ত দুঃখজনকভাবে একটি পরিবার, একজন না দুজন, গোটা বংশশুদ্ধ কিন্তু তারা দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়েছে। যদি এটাকে আমরা সাপোর্ট করি না, অত্যন্ত নির্মমভাবে শেখ মুজিবুর রহমানকে কিন্তু বিদায় নিতে হয়েছে। এটার কারণটা কি ছিল? এটার কারণটা ছিল একদলীয় শাসন, এটার কারণটা ছিল দুঃশাসন, এটার কারণটা ছিল অপারেশন। কোনোদিন যদি আবার আওয়ামী লীগ ফিরে, অথবা ধরেন এই যুদ্ধ অপরাধীদের বিচার যেটা 2013 থেকে হলো, তারা বলছিল এই ট্রাইব্যুনালেই যেটা হলো, সেটাকে এইভাবে আওয়ামী লীগের লোকজন গ্লোরিফাই করতো, সেটাকে আপনি কি বলবেন? মানে আপনি যেভাবে 75-এর 15 আগস্টকে বলছেন, যে আপনি তো বলছেন এটা এক ধরনের ন্যাচারাল জাস্টিস। আওয়ামী লীগ তো পুরাতন হাড়গোড় দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিচার করেছে। আপনি দেখেন ব্রিটেনের কোর্ট আজকে বলছে যে এটা বিচারের নামে কিন্তু একটা জেনোসাইড ছিল, বাংলাদেশের কোর্ট না। সুতরাং আপনি সেটাকে কি বলবেন? আজকে তো আমাদেরকে তো এভিডেন্স খোঁজার জন্য কোনো কবর করতে হবে না, দিল্লা রাজাকার বানাতে হবে না, কসাই কাদের বানাতে হবে না, বরং আপনি এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে 28 অক্টোবর থেকে, লগি বৈঠার নির্দেশ যারা দিয়েছে, আয়নাগর যারা তৈরি করেছে, আজকে র্যাব বলছে যে আমরা আয়নাগর তৈরি করেছি। সুতরাং আপনাকে এগুলো তো অবশ্যই আমাদের হাতে জীবন্ত। আমি যে কথাটি আপনি বলছিলেন সেটি হচ্ছে আমাদের এই যে সাংবিধানিক যে পদ্ধতিটা, আমরা অনেক সময় বলি সংবিধান কিন্তু কোনো কোরআন না।
সুতরাং এটা জনগণের জন্য পরিবর্তনযোগ্য। এটা পরিবর্তনযোগ্য। সুতরাং এই যে আমাদের ডিবেটটা এখন বাংলাদেশে এখন চলছে, এইটাকে আমরা আমি মনে করি সব রাজনৈতিক দল অনার করা উচিত। আমি প্রতিদিন যখন পত্রিকা পড়ি অন্য দল একটা ওপিনিয়ন দিয়েছে, আমি বিশ্বাস করেন অনেক জায়গায় দেখি যে না ভালোই তো বলেছে এরা ভালোই তো বলেছে, আমি দেখি এটার সাথে অ্যাকোমোডেট করতে পারছে কিনা। সো আমি মনে করি দিস ইজ দ্য বেটার আইডিয়া যে আমাদের এই ডায়লগ, আমাদের এই অপিনিয়নের ভিত্তিতে আমরা সামলাই, কিন্তু সেটা উইদাউট ডেমোক্রেসি অর ইন দ্য নেম অফ ডেমোক্রেসি যেন না হয়। আমরা শুধুমাত্র একটা ভোটিং রাইটের মাধ্যমে আমরা আমাদের অধিকার পেয়ে যাব এটা আমরা মনে করি না। বিগত দিনে সেটা হয় নাই। আপনাদের নিবন্ধনের আপডেট কি? আমাদের নিবন্ধন হবে আমরা আশা করি, এবং যেহেতু আমাদের এটা অন্যায় অবিচার করা হয়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আমরা মানুষ সংখ্যা যাই হই, এটা তো দিবালোকের মতো পরিষ্কার, কিন্তু আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে যাদেরকে আমরা কোনোদিনই পাবো না, গুম খুনের শিকার থেকে শুরু করে। সুতরাং আমরা বিশ্বাস করি যে বর্তমান এই সরকার আমাদের নিবন্ধন এবং আমাদের প্রতীক উইদিন শর্ট টাইম আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ, এবং এটি মাজহারুল ইসলামও মুক্তি পাবো, আমরা সেটাও প্রত্যাশা করি। শুনানি আছে।